দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ, পলাতক হাসিনা যিনি জুলাইতে গণহত্যার আদেশ দিয়েছিলেন, সেই রিপোর্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবী জুড়ে সমাদৃত এবং সবাই এটি মেনে নিয়েছে এবং সেটি হচ্ছে মূল ভিত্তি। হাসিনা এখন বলছে তাকে হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে পাঠানো হোক, সেখানে পাঠানো হলে আরো ভালো। আন্তর্জাতিক আদালতে গেলে এই জাতিসংঘের রিপোর্ট, এবং জাতিসংঘ কিন্তু বলেছে এই রিপোর্ট প্রণয়নের সময়, প্রকাশের সময়, যে তাদের কাছে সকল ধরনের তথ্য, সাক্ষ্য, প্রমাণ এগুলো ফরেনসিক করা আছে, ছবির ফরেনসিক করা আছে, অডিও ভিডিওর ফরেনসিক করা আছে, এবং সব মিলিয়ে তারা যদি প্রয়োজন হয় তারা সেই সাক্ষ্য প্রমাণ সরবরাহ করবেন। তো আমরা চাই প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এই মামলাটি অবশ্যই যেতে পারে, কারণ কোনোভাবেই এই মামলা টিকবে না। তো এখন ধরেন যে প্রত্যর্পণের জায়গাটা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেখানে হচ্ছে যে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে, তো এই বিচারের পিছনে তো কোনো অসৎ উদ্দেশ্য কারো নাই। এটি গণহত্যাকারী একজন প্রধানমন্ত্রী, যার প্রধানমন্ত্রিত্ব আসলে অবৈধ প্রধানমন্ত্রী, গায়ে জোরে নির্বাচন ছাড়াই যিনি ক্ষমতায় বসেছিলেন, তিনি ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য অসৎ উদ্দেশ্যে যেভাবে গুম খুন করেছেন, গুম খুনের বিচার তো এখনো হয়ই নাই, যেভাবে আন্দোলনকে তিনি যেভাবে দমন করেছেন, সেটি তো রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য নয়, এবং তার এই বিচারটা অত্যন্ত সৎ উদ্দেশ্যে করা হয়েছে, এবং আমি মনে করি যে ভারত এই বিষয়টি বিবেচনা করবে। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি একটা রিপোর্ট দেখাতে চাই। এই রিপোর্টটি করেছে প্রথম আলোয় ছাপা হয়েছে, এই যে আল জাজিরার বিশ্লেষণ, ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না, এই জাতীয় একটি রিপোর্ট তারা আল জাজিরা করেছে, সেটি অনুবাদ করেছে প্রথম আলো, এবং সেখানে আমরা যেটা দেখছি যে তারা বেশ কিছু মন্তব্য নিয়েছেন, এবং এই মন্তব্যের জায়গাগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য, যেমন ভারতের সাবেক হাই কমিশনার ঢাকায়, ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করে নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তিনি একটি প্রশ্ন রেখেছেন। পাশাপাশি আমি যদি আরো দু একটা শেখ মুজিবের মেয়েকে এইসব প্রসঙ্গ এনে একজন বলছেন যে রাজনৈতিক বিশ্লেষকের কয়েকজনের নাম আমি যদি বলি, নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, ভারতে এই ঘটনাকে হাসিনার মামলা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। ভরদ্বাজ আরো বলেন, নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে। ইউনূস প্রায় ভারতের সমালোচনা করেন। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। ভরদ্বাজ মনে করেন, এইসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া। তারপরে ধরেন আরেকজনের একটা মন্তব্য আছে, তিনি হচ্ছেন গিয়ে অত্যন্ত পরিচিত ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে, কিন্তু বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না। তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক। তিনি ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ, কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। শ্রী রাধা দত্ত বলেন, বর্তমানে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে, কিন্তু আমাদের অবশ্যই এই নির্দিষ্ট এজেন্ডা হাসিনা প্রত্যর্পণ ছেড়ে এগিয়ে যেতে হবে।
শ্রী রাধা দত্ত বাংলাদেশের অনেকের কাছে পরিচিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে, এবং তিনিও মনে করছেন যে হাসিনার আসলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারপরেও তিনি আ ভারত যেন হাসিনাকে প্রত্যর্পণ না করে, সেই যেহেতু হাসিনা ভারতের আ কি বলবো, মানে মুখ্যমন্ত্রীর মতো ভারতকে সার্ভিস দিয়েছে, সেই জায়গাটা মাথায় রাখার কথা তিনি বলছেন। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে আসলে অ্যা আ মানে মনে হচ্ছে যেন ভারতের দিল্লির যে অবস্থান, তাতে একটা পরিবর্তন আসছে। অ্যা এবং ভারত যদি প্রত্যর্পণ নাও করে, ভারত সম্ভবত হাসিনাকে খুব বেশিদিন আর ভারতে রাখতে চাইবে না। বিভিন্ন সূত্রে আমি যে তথ্যগুলো পাচ্ছি, সেখান থেকে ভারত ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, তাকে অন্য কোনো তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা। কারণ ভারতের সাথে বাংলাদেশের যে আ অপরাধী বিনিময় যেই চুক্তি রয়েছে, প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকেই হাসিনাকে ফেরত পাঠাতেই হবে ভারতকে। ভারত নানা আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে তাকে যদি না ফেরায়। এবং এখানে আমি যদি আনন্দবাজারের আরেকটা রিপোর্টের একটু দেখি, আর অনুষ্ঠানটা ইতি টানবো। আমি বড় করতে যাচ্ছি না অনুষ্ঠানটা। আ সেটি হচ্ছে এরকম যে, আমি যদি এটা দেখাই, মনে হয় এটাই। আ এটি ভারতের আজকের রিপোর্ট। এটা হচ্ছে না, ১৭ই নভেম্বরের রিপোর্ট। আজকে তা আত্মসমর্পণ করলে আরো ৩ স্তরের আইনি প্রক্রিয়ায় ফাঁসি বাতিলের চেষ্টা চালাতে পারবেন হাসিনা। কি, কি? আ মানে কিভাবে হাসিনা এখন যদি দেশে ফিরে এসে আত্মসমর্পণ করে, তিনি যদি আ উম আ আ আ মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালসের রায়ের বিরুদ্ধে যেকোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। এবং আ তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। অর্থাৎ যে স্তরগুলো এখনো আছে, সেই স্তরগুলো নিয়ে আম আম আনন্দবাজার বলছে যে আত্মসমর্পণ করলে হাসিনা কিভাবে ফাঁসি বাতিলের চেষ্টা করতে পারে। তো সব মিলিয়ে ভারতের আনন্দবাজারের যে রিপোর্টিং গুলো, বা তাদের যে দৃষ্টিভঙ্গির বা লেখনির যে স্টাইল, বা লেখনির যেই আ অ্যাঙ্গেল আমি বলব, যে অ্যাঙ্গেলে তারা লিখছেন, আ উম সেই ভাষ্য এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য, এই দুটি ভাষ্য মিলিয়ে আমরা আশাবাদী হতে পারি যে হয়তো বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের বিপক্ষে হাসিনার একচেটিয়া আধিপত্য যে ক্ষোভের সৃষ্টি করেছিল, এবং ভারতকে যেভাবে একটা দানবে পরিণত করেছিল বাংলাদেশকে শোষণ করার জন্য, এমন একটা অবস্থা যে মানে হাসিনা যদি আর কিছুদিন থাকতো, বাংলাদেশ হয়তো ভারতের একটা অঙ্গরাজ্যই হয়ে যেত, এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ। সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে এই বিবৃতি এবং রিপোর্টিং সবকিছু মিলিয়ে ভারত হয়তো বেরিয়ে আসবে। তাদের দাদাগিরি বন্ধ হবে, প্রতিবেশী সুলভ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে গড়ে উঠবে। বাট সেজন্য অবশ্যই বাংলাদেশের গুম খুনের জন্য, বাংলাদেশের গণহত্যার জন্য ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। আসাদুজ্জামান কামালকে প্রত্যার্পণ করতে হবে, এবং বিভিন্ন মামলায় যারা ইতিমধ্যে আসামি, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, যাদের মামলা চলছে, বাংলাদেশের অপরাধীদেরকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক আসলে প্রতিষ্ঠা করা যাবে না। আর তার চেয়েও সবচেয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, তার চেয়েও সবচেয়ে বড় যে মর্মান্তিক যে বিষয়, সেটি হচ্ছে যে শেখ হাসিনা, আপনারা যদি দেখেন যে গত কিছুদিনে প্রায় ১৫ মাসে আপনারা শেখ হাসিনার কাছ থেকে কোন ধরনের দুঃখ প্রকাশ, কোন ধরনের সরি আপনারা কিন্তু পাবেন না। শেখ হাসিনা তার মতো করেই ধরো, মারো, কাটো, এই করো, সেই করো, এইসব কথা তিনি বলে গেছেন, বলে যাচ্ছেন, এবং কন্টিনিউ সেটি বলে যাচ্ছেন। এবং তার যে টেলিফোন অ্যা উম অ্যা যে কথোপকথনগুলো, অ্যা তার যে টেলিফোনে যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো, সেখানে তিনি বলছেন কিভাবে কাকে ফাঁসি দিয়েছেন, কিভাবে তিনি মেরেছেন,
এদের একটারও ছাড়বেন না, সবগুলা ঋণী ফাঁসিতে ঝুলাবেন। কার বাড়ি জ্বালাচ্ছে তার বাড়ি জ্বালিয়ে দাও, তোমাদের হাত নাই, তোমাদের পা নাই, তোমরা কিছু। অর্থাৎ ধরেন এখনো বাংলাদেশের মধ্যে একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করা, একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এই হাসিনার যে প্রচেষ্টা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কদিন আগে কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে একটা সাক্ষাৎকারে কিন্তু স্বীকার করেছে যে জুলাই আন্দোলনে তারা কিভাবে দমন পীড়ন চালিয়েছে, সেই জায়গাটা কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু স্বীকার করে গেছে। এবং আমি এটি রেখেছিলাম, আমি খোঁজার চেষ্টা করছি যে এটা কোথায় আছে। আসলে এত ডকুমেন্ট, এত কিছু জমা হয়ে যায় যে সেগুলো দেয়াটা খুব টাফ। একসঙ্গে বসতে গেলে একটু সমস্যা পড়ে যেত। তো যাই হোক, পাওয়া গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে যে আমি যা বলছি তার সাথে আপনাদেরকে আমি যদি একটু মিলাতে পারি। যেমন ধরেন, এটি চ্যানেল আই অনলাইনের একটা রিপোর্ট। জুলাইতে আন্দোলনকারীদের নিষ্ঠুরভাবে দমন-পীড়ন, হাসিনা সরকারের ভুল ছিল, সজীব ওয়াজেদ জয়। জুলাই আন্দোলনকারীদের উপর নিষ্ঠুরভাবে দমন-পীড়ন, হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সজীব ওয়াজেদ জয়। তিনি এপির সাক্ষাৎকারে এ ভুল স্বীকার করেন। অ্যাসোসিয়েটেড প্রেস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটবে না। তো তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিষ্ঠুরভাবে দমন-পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যারা এখনো হাসিনাকে ফেরেশতা ভাবছেন, তার ছেলেই কিন্তু এই বিষয়টি স্বীকার করে গেছে, নিষ্ঠুরভাবে দমন-পীড়নের বিষয়টি। আর নিষ্ঠুরভাবে দমন-পীড়নের মধ্য দিয়ে যে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, যে কয়েকশো মানুষকে পঙ্গু করা হয়েছে, যে কয়েকশো মানুষকে অন্ধ করা হয়েছে, তার শাস্তি নিশ্চয়ই হাসিনাকে পেতেই হবে। তার অন্যান্য তার যে সহযোগী তাদেরকেও পেতে হবে। এবং আমি তো বলবো এই মানবতা বিরোধী মামলায় ওবায়দুল কাদের সহ আরো বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল। মামলার রায়ের যে বিবরণ আমি শুনছিলাম তাতে মনে হচ্ছিল যেন অনায়াসেই এদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা যেতে পারত। তাহলে আসামির সংখ্যা আরো বাড়ত, শাস্তিপ্রাপ্ত মানুষের সংখ্যা আরো বাড়ত। আমি জানি না কি কারণে এটি করা হয়নি। তো দর্শক, আমি অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ কথা, যারা নিষ্ঠুরভাবে দমন-পীড়ন চালিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই, এবং সেটি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকর হবে, যেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ, বাংলাদেশে কোনো স্বৈরাচার, বাংলাদেশে কোনো একনায়ক জন্ম না নিতে পারে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেবে, ভোটাধিকার কেড়ে নেবে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেবে, সাংবাদিকদের অধিকার কেড়ে নেবে, লুটের রাজত্ব কায়েম করবে। সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদেরকে এ পথেই এগোতে হবে। এবং আমরা আশা করি ভারত তার সর্বশেষ স্টেটমেন্টের মতো বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়াবেন, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, এবং অতীতের তারা হাসিনার পক্ষে যে কাজগুলো করেছেন তার জন্য তারা দুঃখ প্রকাশ করবেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।